দেখুন, আপনারা দেখেছেন আরজিকর কাণ্ডের পরতে পরতে যে অন্যায়, যে অনিয়ম, যে নির্লজ্জ দুর্নীতি প্রতিদিন বেরিয়ে আসছিল, সেগুলো তুলে ধরা আমার এবং আমার সহকর্মীদের প্রায় মিশনে পরিণত হয়েছিল। খুনের অপরাধ ঢাকার চেষ্টা শুরু হয়েছিল পিও মানে প্লেস অফ অকারেন্স থেকে, একেবারে তথ্য প্রমাণ লোপের চক্রান্ত, আমাদের মনে হয়েছিল চক্রান্ত করা হয়েছে। আচ্ছা, দৃশ্যটা ভাবুন, একদিকে এই নারকীয় খুনের ঘটনাস্থলে ওই সেমিনার রুমে অন্তত 40 জন লোক ঢুকে আছে, যাদের মধ্যে অনেকেরই পরিচয় অত্যন্ত সন্দেহজনক, এবং অন্যদিকে আমার বলতেও খারাপ লাগছে, প্রায় 4 ঘন্টা অভয়ার মা এবং বাবাকে আরেকটা ঘরে বসিয়ে রাখা হয়েছে, তাদের মেয়েকে দেখতেও দেয়া হচ্ছে না। ভাবুন, তাদের বাড়ি থেকে ডেকে আনা হয়েছে সম্পূর্ণ মিথ্যে কথা বলে। প্রথমে বলা হয়েছে মেয়ে অসুস্থ, তারপরে বলা হয়েছে মেয়ে আত্মহত্যা করেছে। সেই অডিও টেপ এই অনুষ্ঠানে আপনাদের শুনিয়েছি। আর তারপর ওই সেমিনার রুমের পাশের বাথরুমটা পরিকল্পনা করে ভেঙে ফেলা, এবং 14ই আগস্ট রাতে আরজিকরে সেই রহস্যজনক ভাঙচুর কার্যত কলকাতা পুলিশের উপস্থিতিতে। সুতরাং চূড়ান্ত ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত গাফিলতির যদি প্রথম 5 দিনের একটা তালিকা করা যায়, মানে ওই 9 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কি কি অন্যায় হয়েছে, সেই তালিকাটাই দীর্ঘ এবং অত্যন্ত দীর্ঘ। আজ নতুন সরকারের পদক্ষেপে 1 বছর 9 মাস পর আবার নতুন করে আরজিকর ফাইলস খোলায় কতটা আশার আলো দেখছে আমার পরের বক্তা আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়। জানবো। সুমন, আমি তো বিশ্বাস করি বাঙালি দুরকম, প্রভাবশালী আর পকেট খালি। পকেট খালি বলে ধনঞ্জয়ের সাজা হয়, প্রভাবশালী বলে কামদুনির অপরাধীদের সাজা হয় না, অভয়ার অপরাধীদেরও সাজা হয় না, যারা অপরাধকে লোপাট করার দায়িত্ব নেয় তাদেরও সাজা হয় না। তুমি একটা কথা বললে, দের আয়ে দুরাস্তায়, আমি একটা হিন্দিতে প্রবাদ বলি, ভগবানকে ঘর দের হায় পর আন্ধের নেই। তোমার কাছে আজকে লুকোতে আমার কোনো দ্বিধা নেই, যে মানে আজকে স্বীকার করতে আমার আর কোনো দ্বিধা নেই যে আমি আর শীর্ষেন্দু সিংহ রায় এই ঘটনার পর আমরা অভয়ার মা বাবার কাছে গিয়েছিলাম, তাদের সাথে আমরা কথা বলি এবং আমরাও বলি যে আমরাও মামলায় থাকতে চাই। ঘটনাচক্রে তখন তো অনেক বড় 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 সব আইনজীবীরা তারা এলেন, এবং অভয়ার মা যখন আমাকে বললেন আমরা এই মামলায় এলাম যে তিনি ভোটে দাঁড়াতে চান, আমি বললাম হ্যাঁ আপনি দাঁড়ান, কারণ সত্যি কথা জুডিশিয়ারি ওনাকে তখনও অবধি সুরাহা দিতে পারেনি, এ কথা স্বীকার করতেই হবে। মহামান্য সুপ্রিম কোর্ট কেন এই মামলা নিয়ে গেলেন কলকাতা হাইকোর্ট থেকে, কেন মাসের পর মাস দেরি করানো হলো, কেন কলকাতা হাইকোর্ট এই মামলা তলিয়ে যায়, আবার কেনই বা মাননীয় চলে যেতে পারেন সুপ্রিম কোর্টে, মামলা করতে পারেন হাত কচলে কচলে, অথবা উনি গতকালকে হাজির হয়ে যেতে পারেন আদালতে। ওই প্রভাবশালী আর পকেট খালির তত্ত্ব। যে কথা আমি তোমাকে বলতে চাইবো, যে সাধারণ মানুষ, আমি যখন বাসে উঠেছি, ট্রেনে উঠেছি বা রাস্তায় বেরিয়েছি, বিয়ে বাড়িতে গেছি, আমাকে জিজ্ঞাসা করেছেন অভয়ার মামলাটা কি শেষ হয়ে গেল, কোনো কি রাস্তা নেই? সারা পৃথিবীর মানুষ এই মামলার দিকে তাকিয়ে আছেন, তারা চান জাস্টিস জাস্টিস। আমি বলেছি হ্যাঁ হবে, অভয়ার মামলা সুরাহা সম্ভব। আমরা মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছি, আমরা অন্তত 38টা পয়েন্ট তুলে ধরেছি, 4টে সাপ্লিমেন্টারি অ্যাফিডেভিটের মাধ্যমে মহামান্য বিচারপতি মান্থার, রাজাশেখর মান্থার ঘরে মামলা, ডিভিশন বেঞ্চে মামলাটা ছিল। আমি তোমাকে পরপর শুধু কতগুলো পয়েন্ট বলি কি কি আমরা দিয়েছি। প্রথম হচ্ছে লাস্ট সিন টুগেদার থিওরি একদম অ্যাপ্লাই করানো হয়নি, মানে সাধারণ মানুষের ক্ষেত্রে কিন্তু হয়, কার সঙ্গে তাকে শেষ দেখা গেছে, কাদের সঙ্গে লাস্ট ডিনার করেছেন, এই তত্ত্বটা পুরো এড়িয়ে গেছে সিবিআই। অবিশ্বাস্য, প্রথমে কলকাতা পুলিশ, তারপর সিবিআই। ছবিতে আছে বেডশিট বারবার বদলে গেছে, একবার নীল হয়েছে, একবার আকাশী হয়েছে, একবার সবুজ হয়েছে। চটি, দুটো চটি পাশাপাশি রাখা আছে, কাউকে যদি রেপ করে, একজনও যদি করে, সে চটি তো মানে ছড়িয়ে পড়বে, কেউ পাশাপাশি সাজিয়ে রেখে দিয়েছে কেন? প্ল্যাটফর্ম, কখনো দেখা যাচ্ছে একটা প্ল্যাটফর্মের উপরে শোয়ানো, কখনো একটা গদির উপরে শোয়ানো। ছবিতে দেখা যাচ্ছে মেয়েটার পা দুটো একদম স্ট্রেট লাইন, হুইচ ইজ অ্যাবনর্মাল। একটা মেয়ের পা ওভাবে স্ট্রেট লাইন হয়ে যেতে পারে না, তার মানে শরীরের বিভিন্ন অংশ অনাবৃত। পরের ছবিতে দেখা যাচ্ছে পুরো সুন্দর করে ঢেকে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজে আমরা দিয়েছি মহামান্য আদালতে যে একদিনে 1 ঘন্টায় 62 জন লোককে দেখা যাচ্ছে তারা ঘুরছে, তাদের খালি গা, কেউ হাফ প্যান্ট পরা, কেউ গামছা পরা, তাদের আইডেন্টিফাই করা হয়নি। পুলিশ মনে করলো না এই লোকগুলোকে আইডেন্টিফাই করা দরকার, কারা ওই ফ্লোরে ঘুরছিল। 62 জন। শেষ হয়নি সুমন, আমরা ডক্টর একে গুপ্তা, আমরা সবাই তাকে খুব শ্রদ্ধা সম্মান করি, একটার পর একটা ব্রেক থ্রু করেছেন। ডক্টর একে গুপ্তার ওপিনিয়ন নেওয়া হয়েছে, তিনি বলেছেন যে এই ঘটনা থেকে বা ভিডিও দেখে তিনি বলেছেন একাধিক লোকের উপস্থিতি ছিল
তবু সিবিআই সেটা তাতে কর্ণপাত করেনি। আমি জাস্ট রিপিট করছি, ডক্টর অজয় কুমার গুপ্ত মনে করছিলেন যে একজনের পক্ষে এই ধর্ষণ এবং খুন করা সম্ভব নয়। মাল্টিপল পারসনের উপস্থিতি ছিল, তিনি ওপিনিয়ন দিয়েছেন, তবু সিবিআই তাতে খেয়াল কর্ণপাত রাখো করেনি। যে আইআইটির একটা ছবি দেখিয়ে আমরা Right. এখানে অনুষ্ঠান একদম, করেছিলাম, আমি সেই অনুষ্ঠানে আলটিমেটলি এসেছিলাম। আজকে দেখা যাচ্ছে যে ডক্টর গুপ্ত যা বলেছেন হুবহু তাই। হুবহু তাই, এবং সেখানে হয়েছিল একটা বিশেষ কেমিক্যাল মাখিয়ে দিয়েছিল, যার জন্য সেই জায়গাগুলো একদম। পচেনি, কিছু জায়গা পচেছিল, কিছু জায়গা পচেনি। মানে আইআইটি সেই ছাত্ররা কি ব্রুটাল, কি ক্রুয়েল, কিন্তু ইন্টেলিজেন্ট। যাই হোক, এরপরে ইনকোয়েস্ট রিপোর্টে যে ইনজুরিগুলি পাওয়া গেছে তার সঙ্গে পোস্টমর্টেম রিপোর্টে কমসে কম 10টা ভাইটাল ইনজুরি অ্যাবসেন্ট। তুমি ভাবতে পারছো, ইনকোয়েস্ট রিপোর্টে ইনজুরিগুলি রয়েছে, পোস্টমর্টেম রিপোর্টে ইনজুরিগুলি নেই। সিবিআই কর্ণপাত করলো না। প্লেস অফ অকারেন্স চেঞ্জ করা হয়েছে বারবার। ওসি অ্যারেস্ট হলো, কিন্তু কেন হলো? যদি অ্যারেস্ট হয়েই থাকে তাহলে নিশ্চয়ই একটা পারপাস ছিল। তাহলে তাকে কেন তার বক্তব্যের উপরে ভিত্তি করে অন্য কাউকে অ্যারেস্ট করা হলো না? মহামান্য বিচারপতি এবং তিনি মান্থা- যদি সত্যি প্রমাণ লোপ করে থাকেন যেটা তার বিরুদ্ধে অভিযোগ, কার নির্দেশে করেছিলেন? নির্দেশে টালা করলেন? থানার ওসির তো কোনো ভেস্টেড পার্সোনাল ইন্টারেস্ট থাকতে পারে না। দেখো, সিবিআই তাকে বললো কে? সিবিআই মানেই সিবিআই সব ঠিক করছে তা আমরা বলি না। মহামান্য বিচারপতি মান্থা এপ্রিল মাসে তার অর্ডারে বলেছিলেন সিবিআই চাইলে সঞ্জয় রায়কে কাস্টডিতে গিয়ে জেরা করতে পারে, কিন্তু তারা করেনি, সিবিআই করেনি। সিবিআই কর্ণপাত করছে না, কারণ আমরা বলতে পারবো না। আমি তোমাকে বলবো সুমন, যদি কমিশন আমাদের কাছ থেকে, মানে আমি আর শীর্ষেন্দু, আমাদের এছাড়াও আমাদের জুনিয়র সমস্ত সবাই রয়েছি আমরা, যদি আমাদের কাছ থেকে কোনো সহযোগিতা চান তাহলে আমরা অবশ্যই সহযোগিতা করব। তোমাকে আরেকটা কথা বলে শেষ করব, যে কেন করা হবে। সমীরদার একটা কথার সূত্র ধরে বলি, ইনিই তো প্রথম বলেছিলেন আমি গুন্ডা কন্ট্রোল করি, ইনিই তো ভবানীপুরে ছুটেছিলেন অভিযুক্তদের ছাড়াতে। তারপর একটা বিশেষ কথা সবাই সবসময় বলছে, আইন আইনের পথে চলবে, আইন আইনের পথে চলবে। অথচ একটা মামলাতেও যেখানে প্রভাবশালীরা জড়িয়ে সেখানে হয় পিপি অ্যাবসেন্ট, নয় যেখানে পুলিশ কাস্টাডি চাওয়ার কথা সেখানে পুলিশ কাস্টাডি চাওয়া হলো না, জেল কাস্টাডি চাইলো। পুলিশ অফিসাররা যা যা বলছেন তা যে কারো নির্দেশে বলছেন এটা বুঝতে বাকি থাকে না। একজন আইপিএস অফিসার কেন বলবেন, কেন মিথ্যাচার করবেন? শেষ করব এই বলে যে ডাক্তারবাবুরা যে মেরুদণ্ডটা দিয়ে এসেছিলেন বিনীত গোয়েলকে, সেই মেরুদণ্ডটা কোথায়? আমার মনে হয় যে পুলিশ কর্মচারীরা এখন কাজ করছেন প্রত্যেকে ইউজ করুন সেই মেরুদণ্ড। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।